দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আড়াইসিএল জনতন্ত্র গণতন্ত্রের সাথে আছি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক রাজনীতি, নানা আলোচিত বিষয় নিয়ে রাজনীতির গতিবিধি পর্যবেক্ষণ তুলে ধরবার চেষ্টা করে আমাদের সঙ্গে স্টুডিওতে ধীরে যুক্ত হন। আজকে আমরা কথা বলতে চাই নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা নিয়ে। আমরা জানি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম কিন্তু বলেছেন একাধিক অনুষ্ঠানে এবং বারবার যে কথাগুলো এসছেন আবারও তারা দাবি জানিয়েছেন। তিনি বলছেন যে নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা অর্থাৎ দ্রুত নির্বাচনের কথা বলছেন। সংস্কার একটি ধারাবাহিক দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, তাই দ্রুত নির্বাচন হওয়া উচিত, দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়, যেটি মির্জা ফখরুল ইসলাম আবারও মনে করিয়ে দিলেন। আমরা নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা নিয়ে একই সঙ্গে সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলতে চাই। দুটো নিয়ে আসলে দুটোই যে সমান্তরাল চলবে নাকি আসলে দুটোর সাথে সমানুপাতিক, একই সাথে এর সাথে কোনো দ্বান্দ্বিক পরিস্থিতি আদৌ আছে কিনা তা নিয়ে আজকের গণতন্ত্র আমরা বিশ্লেষণ করতে চাই। আমাদের সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি ছাত্র ইউনিয়ন এবং সিপিবি নেতা। স্বাগত জানাই শরীফুজ্জামান শরীফ। আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে আরও দুজন অতিথি যুক্ত হবেন। ঢাকার ট্রাফিক ব্যবস্থার কথা আমরা জানি, যে কারণে সঙ্গত কারণে অনেক সময় দেরি হয়ে যায়। আমাদের সঙ্গে আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ যুক্ত হবেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি, এবং মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইসলামী আন্দোলন। আরও দুজনকে আমরা পাবো অল্প কিছুক্ষণের মধ্যে আশা করছি। আর শরীফুজ্জামান শরীফ, যে প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই, নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা নিয়ে আসলে বলবার অপেক্ষা রাখেন। এটা যে কেউই বলবেন যে নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা, যে কোনো দেশে আসলে গণতন্ত্রের চর্চার জন্য, সুশাসনের জন্য নির্বাচিত সরকার প্রয়োজন। কিন্তু আমরা দেখেছি গণতন্ত্র আসলে বারবার ভুলুণ্ঠিত হয়েছে আমাদের বাংলাদেশে। আমরা দেখেছি ৭১ পরবর্তী সময়ে স্বাধীনতা ৫৩ বছরে মানুষ আসলে নির্বাচিত সরকারের কাছেও প্রতারিত হয়েছেন। গণতন্ত্রের কথা বলে তারা আসলে শুনে সেটি আবার প্রতারিত হয়েছেন। তো এই মুহূর্তে যেহেতু সংস্কারের একটা বড় সুযোগ এসছে, সেই সংস্কারের কথা যখন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার একটু মনে করিয়ে দিচ্ছেন, আমরা বারবার আসলে পরোক্ষভাবে চাপ তৈরি করছি রাজনীতিবিদরা, দ্রুত নির্বাচন দেওয়া হোক। এই বিষয়টিকে আসলে একটা দ্বান্দ্বিক অবস্থানে দাঁড় করানো হচ্ছে বলে মনে করেন কিনা? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। প্রথম জায়গাটা হচ্ছে যে একটা গণতান্ত্রিক ব্যবস্থাটাকে তো এখন পর্যন্ত পৃথিবী অন্য শাসনের তুলনায় বেটার মনে করে, কারণ এর ভেতর থেকে পাবলিকের যে রিপ্রেজেন্টেশন এটি নিশ্চিত হয়। রাষ্ট্র পরিচালনায় জনগণের অংশগ্রহণের একমাত্র মাধ্যমের জায়গাটা এটি। কিন্তু গণতন্ত্রের যে ত্রুটিমুক্ত এটি কিন্তু কেউ বলছে না। তারপরেও ত্রুটি থাকার পরেও এখন পর্যন্ত গণতান্ত্রিক সিস্টেমটাই সারা পৃথিবীতে গ্রহণযোগ্য সিস্টেম। সেই কারণে আমরা চাই যে একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে, শাসনের মধ্য দিয়ে পৃথিবীর যে কোনো দেশ পরিচালিত হোক। আপনি শুরুতে চমৎকার একটা ত্রুটি তুলে ধরেছেন যে আমাদের এখানে গণতন্ত্র এসেছে আমাদের ৯০ সালের পরে, যে একাধিক নির্বাচন, এই নির্বাচনের ভিতর থেকে তুলনামূলকভাবে মানুষ তার ভোটাধিকারটা প্রয়োগ করতে পেরেছে, কিন্তু এটাকে আমরা সাস্টেনেবল করতে পারিনি। সাস্টেনেবল কেন করতে পারিনি? শুধুমাত্র কি ক্ষমতাসীন রাজনৈতিক দলের কারণে? না, যারা ক্ষমতায় ছিলেন এর পাশাপাশি অপোজিশনে যারা ছিলেন তাদের কাছ থেকেও কিন্তু সেই রেসপন্সিবিলিটিটা আসেনি। আপনার খেয়াল আছে যে আমাদের সংসদীয় ব্যবস্থায় যতগুলো ক্রিটিক করার মতন জায়গা আছে, তার একটা বড় জায়গাটা হলো সংসদ বর্জন করা। যারাই অপোজিশনে থেকেছেন তারা কিন্তু দীর্ঘদিন সংসদ বয়কট করেছেন, কিন্তু তাদের যে সুযোগ সুবিধার যে জায়গাটা, ট্যাক্স ফ্রি গাড়ি, প্লট, তারপরে পাসপোর্ট সুবিধা থেকে অন্যান্য যে সুবিধাগুলো, এই সুবিধাগুলো গ্রহণ করার ক্ষেত্রে এদের মধ্যে খুব একটা বৈপরীত্য দেখা যায়নি বা কোনো মতভেদ হয়নি। সুবিধার জায়গাটায় তারা এক পয়েন্টে এসেছেন, কিন্তু সংসদকে ফাংশনাল করার জন্য তারা কিন্তু ওই জায়গাটায় ভূমিকাটা রাখেননি। আবার যে গণতন্ত্রকে অর্থবহ করার জন্য যে প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে হয়, আমাদের এখানে সেই প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠেনি এবং সুযোগ এসেছে, সুযোগটা আমরা কাজে লাগাতে পারিনি। আপনি গতকালকে সোশ্যাল মিডিয়ায় এবং আজকের পত্রপত্রিকায় দেখবেন কুষ্টিয়াতে একজন ওসি, বিএনপি তাকে ডেকে নিয়ে যায়নি, কিন্তু তিনি বিএনপির সমাবেশে গিয়ে বারবার যে সমস্ত কথাগুলো বলেছেন যে আমার মনটা আসলে আপনাদের এখানে পড়ে আছে, আমি থানায় বসে থাকতে পারলাম না, ছুটে এলাম। তো এই ধরনের আচরণের জায়গাটাকে আমরা চেয়েছিলাম না। আবার এরা কি শিক্ষা গ্রহণ করছে? তোষামোদি করা। এবং এই এক ব্যক্তি, এরা কি শিক্ষা গ্রহণ করছে না? গত কয়েকদিন আগে চট্টগ্রামে এরকমের একই ঘটনা ঘটেছে, আরেকজন ওসি তিনি সেখানে। আমার একটা সম্পূরক প্রশ্ন আছে, রাজনীতিবিদরা কি মনে করেন যে তাদের বিরুদ্ধে উপলব্ধি এবং শিক্ষা গ্রহণটা এসছে বা আসবে? মনে করেন আমরা নির্বাচন হলো, একটা জায়গায় পরিবর্তন তো এসেছে,
কারণ আপনি স্বীকার করবেন অবশ্যই যে 5ই আগস্টের আগ পর্যন্ত বা জুলাইয়ের আগ পর্যন্ত আওয়ামী লীগের যে দানবীয় রূপ, আওয়ামী লীগ যেখানে গিয়েছিল, মানে এখানকার কোনো ওপিনিয়নের জায়গা সে রাখেনি। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে সংসদ সদস্যদেরকে ডেকে নিয়ে তিনি বলে দিচ্ছেন যে তুমি স্বতন্ত্র এমপি, তুমি আমার দলের এমপি, অর্থাৎ রুলিং পার্টি এবং অপোজিশন পুরোটা নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করে নিচ্ছে। তো এরকমের একটা শাসনের তার 15 দিন পরে, তার 1 মাস পরে, 2 মাস পরে, 6 মাস পরে পতন হবে, এই ভাবনাটা কি কারোর মধ্যে ছিল? না। কিন্তু সেই পতন তো হয়েছে, তারা তো তাদের সেই তাসের ঘর তো রক্ষা করতে পারেননি। অর্থাৎ রাজনীতিবিদরা এর ভেতর থেকে যদি শিক্ষা গ্রহণ না করেন, তাহলে আপনি তাদেরকে কোথা থেকে শেখাবেন? আমি আশা করি এবং মনে করি যে এর ভেতর থেকে আমাদের কিছু শেখার আছে। তবে আমি একই সঙ্গে সরকারি দল বা সরকার এবং অপোজিশনে যারা আছেন, আমি দেখতে পাচ্ছি যে অপোজিশনের পক্ষ থেকে সরকারকে যে সহযোগিতাগুলো করা হচ্ছে, সরকারের জায়গা থেকে, আমি পুরো সরকারটার কথা বলছি না, সরকারের ভেতরের কোনো পার্ট তাদের কতগুলো আচার আচরণ নতুন করে শঙ্কা তৈরি করছে, প্রশ্ন তৈরি করছে। এবং আজকে গতকালকে বিএনপির মহাসচিব, বিএনপির কয়েকজন শীর্ষ নেতা যেটা বলেছেন, আমি পার্সোনালি আমার অবজারভেশন হচ্ছে যে রাজনৈতিক কারণে খুব পরিকল্পিতভাবে বিএনপিকে টার্গেট করা, এবং বিএনপির এই টার্গেটটা কিন্তু এবার প্রথম না। আমি অবজারভার হিসাবে, অন্য দল করলেও একজন রাজনীতি সচেতন মানুষ হিসাবে আমার দৃষ্টিতে আপনি 111-এর কথা দেখেন, সেই 111-এও টার্গেট কিন্তু বিএনপিও একটা বড় টার্গেট ছিল, এবং তাদের দলের একটা বিরাট অংশ যাদেরকে আর রাজনীতিতে, এবং আপনি স্বীকার করেন বা না করেন, আমি স্বীকার করি বা না করি, এই যে রাজনীতিবিদদের একেবারে পোড় খাওয়া একটা বিরাট অংশের রাজনীতিবিদকে সেখান থেকে বের করে নিয়ে আসা, সংস্কারের নামে একটা কাউন্টার পলিটিক্যাল ফোর্স তৈরি করার সাথে তাদেরকে যুক্ত করা, এর ভেতর থেকে বিএনপির যতটুকু ক্ষতি হয়েছে, বিএনপির ক্ষতি হয়েছে, আবার বাংলাদেশের রাজনীতির একটা বিরাট ক্ষতি হয়েছে। কারণ এই যে পলিটিশিয়ান, এরা তো একদিনে গড়ে ওঠেনি। আজকেও আমি দেখতে পাচ্ছি, আমার অবজারভেশন, যে খুব প্ল্যানফুলি মানে বিএনপিকে একটা টার্গেট করা হচ্ছে। এবং আপনি এই পর্যন্ত যে আলোচনাগুলো দেখবেন, একটা বড় জায়গাটা হচ্ছে যে সুযোগ পেলে বিএনপিকে হিট করা। হ্যাঁ, বিএনপির সমালোচনা আছে, বিএনপির সীমাবদ্ধতা আছে, বিএনপি যে সিদ্ধান্ত নিয়ে দল চালাতে চাচ্ছে পুরোটাই সে এটিকে এক্সিকিউট করতে পারছে না, সেগুলো আছে। কিন্তু সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে, মন্ত্রীর পতাকার লাগিয়ে, সরকারি গাড়ি চালিয়ে এটিকে ব্যবহার করে একটা রাজনৈতিক দলকে টার্গেট করা, এটিকে আমি মনে করি একটা রাজনৈতিক অন্যায়। জি, আমরা আসবো আপনার কাছে আবারও। আমাদের সঙ্গে আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ যুক্ত হয়েছেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বিএনপি। স্বাগত জানাচ্ছি আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ আপনাকে। আমরা একটু দেরিতে হলেও আপনাকে পেয়েছি, আমরা জানি ট্রাফিকের কারণে আসলে অনেক সময় এটা হয়ে যায়। আমরা আজকে আলোচনা করছিলাম, দর্শকদের যেটি বলছিলাম, আজকে গণতন্ত্রে আমরা আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি যে নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা। এটি বলবার অপেক্ষা রাখে না, নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা, গণতন্ত্রের প্রয়োজনীয়তা নিয়ে। তারপরেও এটি এই কারণেই বলা যে দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকতে পারেন, এরকম একটি মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বলেছেন, এবং তিনি নিয়মিত বলে আসছেন। এবং তিনি কিন্তু দ্রুত নির্বাচনের দাবি আগেও জানিয়েছেন, আবারও জানালেন তিনি সমাবেশের মাধ্যমে, অনুষ্ঠানের মাধ্যমে। আমরা বলছিলাম যে একই সাথে সংস্কারের যেমন প্রয়োজনীয়তা আছে, নির্বাচিত সরকার নিশ্চয়ই আসবে, আমরা একটা সংস্কারের সুযোগও কিন্তু পেয়েছি এই পরিবর্তিত পরিস্থিতিতে, যেটি আসলে আমরা একটু আগে বলছিলাম শরীফুজ্জামান শরীফকে, যে বাংলাদেশের মানুষ কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে অনেকভাবে প্রতারিত হয়েছে। সেটি গণতান্ত্রিক সরকারের কাছেও হয়েছে, নির্বাচিত সরকারের কাছেও হয়েছে। তারা আসলে গণতন্ত্রের যে প্রকৃত প্রতিফলন সেটি দেখতে পায়নি। সেক্ষেত্রে এই সংস্কারের সুযোগটাকে আপনারা কাজে লাগানোর জন্য যতখানি ধৈর্য সহিষ্ণুতা দেখানো প্রয়োজন, সেই জায়গার বাইরে গিয়ে চাপটা আসলে বেশি প্রয়োগ হচ্ছে বলে মনে করেন কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে নিউজ 24-এর দর্শক শ্রোতা মণ্ডলী, আমার সহ আলোচক, আসলে এই সংস্কারের গল্পটা কতদিন যাবৎ চলছে এবং কতদিন চলবে, এটা আসলে আমার কাছে এখন একটু ধোঁয়াশার মতো মনে হয়। বিষয়টা হচ্ছে যে একটি রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্বাচিত সরকারের বিকল্প কিন্তু পৃথিবীর কোথাও নাই। আপনি সংস্কার করবেন, সংস্কারটা কোন টাইপের হবে,
এটি কিন্তু নির্বাচনের আগে নির্বাচনে যারা স্টেক হোল্ডার সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু জাতির উদ্দেশ্যে তাদের পরবর্তী করণীয় সম্পর্কে জাতির উদ্দেশ্যে নির্বাচনী ইশতেহার পেশ করে। সেই ইশতেহার অনুযায়ী কিন্তু দেশের জনগণ তার পছন্দের দলকে বাছাই করে, পছন্দের প্রার্থীকে বাছাই করে, নির্বাচিত করে ওইটার আলোকে। আপনি এই যে বললেন যে সুযোগ এসছে, সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, এটা তো চলবেই। সুযোগ আসছে মানে কি? অর্থাৎ অনির্বাচিত একটা সরকার তাদের ইচ্ছা অনুযায়ী, তাদের চাহিদা অনুযায়ী এরপরে কোনো কিছু চাপিয়ে দেবে, এরপরে নির্বাচিত সরকার এসে সেটা বাস্তবায়ন করবে, সেটাই বা কতটুকু যুক্তিসঙ্গত? তো এখন কি চাপিয়ে দিচ্ছে মনে করেন এরকম অনেক কিছু? আপনি যদি বলেন যে সুযোগ এসছে, তাহলে আমি মনে করব যে এখন আমার মাথায় বোঝা নেওয়ার মতো কোনো মানসিকতা নেই, কিন্তু আমার মাথায় বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, সেটা তো এক ধরনের সুযোগ। আমি জনগণের কাছে দায়বদ্ধ, যারা রাজনীতি করেন, যারা দেশ পরিচালনা করবেন, তারা একমাত্র জনগণের কাছে দায়বদ্ধ। জনগণের কাছে বলবেন যে আমি যদি রাষ্ট্র ক্ষমতায় যাই, আমি যদি নির্বাচিত হই, আপনারা যদি আমাকে ভোট দেন, তাহলে আমি আপনাদের জন্য, দেশের জন্য এই কাজগুলো করব। সেটা জনগণের কাছে বলা। সেটা তো জনগণ পায়নি, এবং সেটা জনগণ পায়নি সেটা তো না। তাহলে এই 53 বছরে কি করেছে? কাঙ্ক্ষিত সফলের কথা যেটা আমরা বলছি, কাঙ্ক্ষিত সফলতা কিন্তু পরিস্থিতি প্রেক্ষাপট অনুযায়ী সেটা যদি আমরা 15 বছরের কথাও বলি বা তার আগের কথাও বলি, মানে আমি বলছি যে জনগণ তো আসলে যেরকম এরকম বাংলাদেশ তো চাইনি গত 15 বছর যেটা চলেছে। আপনি যেই বাংলাদেশই চাইবেন, সেই বাংলাদেশটা কিন্তু নির্বাচিত প্রতিনিধিদের আলোকে জনগণের চাহিদা অনুযায়ী চাইতে হবে। যদি জনগণের চাহিদা অনুযায়ী যদি সংস্কার না হয়, তাহলে জনগণই তো তাদের সিদ্ধান্ত পরবর্তী নির্বাচনে দেবে, অতীতে যেরকমটা হয়েছে। আর গত 15 বছরের কথা আপনি যেটা বলছেন, গত 15 বছরে তারা কি জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছিল নাকি জোর করে? বলার চেষ্টা করছি জনগণ প্রতারিত হয়েছে, সেই জায়গায় জনগণ প্রতারিত হয়েছে। আবার জনগণ কিন্তু রাজনৈতিক নেতাদের উপরই নির্ভর করে, রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করে। যারা জনগণের ভোটে নির্বাচিত না, তাদেরকে কিন্তু জনগণ আস্থায় আনে না, বিশ্বাস করে না। এটা আমাদের দেশের ইতিহাস। তো এই যে সুযোগ এসছে বলে আপনি আলোচনা করতে পারেন। আপনার তো কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়ার মতো কোনো কিছু, সেটাই তো। আপনি যদি জোর করে কোনো কিছু চাপিয়ে দিতে চান, সেটাও তো ফ্যাসিবাদের প্রতিধ্বনি হিসেবে মানে মানুষের কাছে চিহ্নিত হবে। তা আপনি ফ্যাসিবাদকে মানুষ বিদায় করেছে, ভবিষ্যতে ভোটের মাধ্যমেই ফ্যাসিবাদকে মানুষ প্রত্যাখ্যান করবে। আপনার যদি দেশের কোনো সংস্কার প্রয়োজন হয়, আপনি 2 বছর আগে জনাব তারেক রহমান সাহেব অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে যে 31 দফা সংস্কার প্রস্তাব জাতির সামনে পেশ করেছেন, সেখানে যদি আপনার কোনো নতুন করে আরও কোনো কিছুর প্রয়োজন হয়, সেটা নিয়ে আপনি আলোচনা করতে পারেন। এই গভর্নমেন্ট তো চাননি যে আমাদেরকে ক্ষমতা দেওয়া হোক, তারা তো একটা পরিস্থিতিতে আসলে এসছেন, তারা একটা পরিস্থিতি এসছেন। এবং এই পরিস্থিতির আলোকে কিন্তু জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নেই যে আমরা সংস্কার করব। তারা কি দায়বদ্ধ হয়ে কাজ করছে না মনে করছেন? দায়বদ্ধ হয়ে কাজ করতে পারছে কতটুকু? আজকে 5 মাসের বেশি সময় আপনি প্রথম যে কাজগুলো করা দরকার ছিল, সেই কাজগুলো কি সরকার করতে পেরেছে? আপনি যদি বলেন যে এই গণ অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন, শহীদের তালিকাটাও কিন্তু আজ পর্যন্ত করতে পেরেছেন? এই আন্দোলনের গণ অভ্যুত্থানে যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা হাসপাতালে এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, যারা অন্ধত্ব বরণ করেছেন, তাদের সুচিকিৎসা কি তারা পেয়েছেন? আপনি কতজন মানুষ শহীদ হলো 1.5 মাসে 2 মাসে, সেটা একটা তালিকা করতে পারলেন না। আপনি মানুষের সর্বপ্রথম প্রয়োজন ছিল মানুষের পেটের ক্ষুধা নিবারণের জন্য দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ, মানুষের দোরগোড়া, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার। আপনি কি এই সিন্ডিকেট যারা তৈরি করেছে, আওয়ামী লীগের সেই গড়ে তোলা সিন্ডিকেট, এই সিন্ডিকেটকে আপনি ভাঙতে পেরেছেন? সিন্ডিকেটের কয়টি লোককে তারা গ্রেফতার করেছে? এই সিন্ডিকেট ভেঙে দিয়ে মানুষের ক্রয় ক্ষমতা কি তারা কমাতে পেরেছেন? বরং অনেক অনেক গুণ বেড়েছে। এটা তো চরম ব্যর্থতা। আপনি যাদের কথা বললেন যে 622 জনের তালিকা আপনারা বললেন যে ক্যান্টনমেন্টে বন্দী আছে, তাদেরকে একজন মানুষকে আপনারা গ্রেফতার করেছেন? তারা তাহলে আজকে কোথায়? এই যে কয়েকদিন আগে বলা হলো যে ওবায়দুল কাদের সাহেব দেশেই ছিলেন, তিনি দেশের বাইরে চলে গেলেন, কিভাবে গেলেন, কার অনুমতিতে গেলেন, তার প্রশ্রয়ে গেলেন। আপনি সংস্কারের কথা বলছেন, কি সংস্কার করবেন? আপনি তো আপনার হাতের কাজগুলো করতে পারেননি, যেগুলো আপনার নৈতিক দায়িত্ব ছিল।
আপনি তো সেই কাজগুলি করতে পারেননি, আপনি কিসের সংস্কার করবেন? অর্থাৎ আপনার মূল কাজটা হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্বই হচ্ছে এটা। আমরা অতীতে অন্তর্বর্তীকালীন সরকার দেখেছি। আপনি ৭২ থেকে ৭৫ সালে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সেই আওয়ামী লীগের পতনের পরে ৭ই নভেম্বরে সিপাহী জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসেছিলেন। আমরা শুনেছি তখন লবণের কেজি ছিল ১৫০ টাকা। শুনেছি না বাস্তবতা, যে বাসন্তীরা জাল পরে তাদের লজ্জা নিবারণ করেছে, শিয়াল আর মানুষ কুকুর একসাথে ভাগাভাগি করে ডাস্টবিনে খাবার খেয়েছে। সেই পরিস্থিতিকে মাত্র ৩ মাসের মধ্যে কতটুকু উন্নত তিনি করতে পেরেছিলেন বাংলাদেশকে আত্মমর্যাদাশীল বাংলাদেশে পরিণত করার জন্য ৩ মাসে বা ৪ মাসে কতটুকুন ভূমিকা পালন করেছিলেন। সেই ৩ মাস ৪ মাস ৫ মাস আর এখনকার ৩ মাস ৪ মাস ৫ মাস আপনি বিবেচনা করুন, তাহলেই বুঝতে পারবেন। আপনি দেখুন নিরপেক্ষ নির্বাচনের জন্য কতদিন সময় প্রয়োজন। ৯০ সালে স্বৈরাচার এরশাদের পতনের পরে যেই নির্বাচন হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার অধীনে, সেই তত্ত্বাবধায়ক সরকার তো মাত্র ৩ মাসের মধ্যেই একটি নির্বাচনের ব্যবস্থা করে দিল। হ্যাঁ, শুধু নির্বাচন, সেই নির্বাচন বাংলাদেশে আজও পর্যন্ত ৫৩ বছরের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে বিবেচিত। সেই নির্বাচন যদি ৩ মাসের মধ্যে এই স্বৈরাচার এরশাদের মতো একটা পতিত স্বৈরাচারের ওই আমলে যদি আপনার নির্বাচনী ব্যবস্থাকে ঢেলে সাজানো সম্ভব হয়, আজকে ৫ মাস পরে আপনি বলতেছেন সংস্কারের আপনার এই বছরের মধ্যেই হয়তো জমা দেবে, আর ৩ দিন বাকি আছে। আমি জানি না কি কি সংস্কারের কমিশন তাদের কি রূপরেখা পেশ করবেন। তো অর্থাৎ সদিচ্ছাটা হচ্ছে বিষয়। আপনি যদি সব কাজ একসাথে করতে চান, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আমাদের কাছে অত্যন্ত মর্যাদাবান একজন ব্যক্তি, আমাদের মর্যাদার, জাতীয় মর্যাদার প্রতীক। তিনিও গতকালকে বললেন যে নির্বাচন এবং সংস্কার একসাথে করা। আমি জানি না এটা কতটুকু সম্ভব। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে মনে করি যে দুটো কাজ অত্যন্ত কঠিন কাজ, দুটো কাজ একসাথে করা অসম্ভব আমি মনে করি। নির্বাচন হয়ে যদি আমরা আবার একই প্র্যাকটিস করি, তার থেকে বরং যদি সংস্কারটা রাজনৈতিক সরকার পরবর্তীতে সেগুলো চালিয়ে নিতে পারে, সেটা বরং দেশের জন্য বেশি মঙ্গল কিনা। এটা বলতে কথা সুন্দর, কিন্তু সর্বোত্তম দেবপ্রিয় ভট্টাচার্য সম্ভবত আজকে একটা কথা বলেছেন যে সর্বোত্তম কোনো কিছু পাওয়ার জন্য উত্তমটা যাতে আমরা হারিয়ে না ফেলি, মানে উত্তম যতটুকু আছে ততটুকুও যাতে আমাদের কাছ থেকে না চলে যায়। অর্থাৎ আপনি খুব বেশি কিছু করতে গিয়ে আমাদের অবস্থানটা যেটা আছে তার থেকেও যাতে দুর্বল, সুনির্দিষ্ট উপায়ে এগিয়ে যাওয়া। জি, আবু নাসিম মোহাম্মদ রহমতুল্লাহ, অনেক ধন্যবাদ। আমরা আসবো আবার আপনার কাছে। আমরা শরীফুজ্জামান শরীফ আরেকবার আপনার কাছে ফিরতে চাই। মোটা দাগে আসলে সংস্কার চলমান প্রক্রিয়া, যেহেতু আমরা একই সাথে সংস্কারটাও যেহেতু একটা বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যাত্রা শুরু করেছে। অন্তর্বর্তীকালীন সরকার আজকেও একটা আলোচনায়, তারা জাতীয় সংলাপের আজকে সমাপনী দিনের আলোচনায় এরকম বলেছেন যে ঐক্যই আসলে অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় বৈধতা। তাদের মধ্যে অর্থাৎ গোটা জাতি যে ঐক্যবদ্ধ আসলে হয়েছিলেন এই সময়টাতে। তো সংস্কারের জন্য তো নির্বাচন থেমে থাকতে পারে না, এটা মির্জা ফখরুল বলেছেন। সরকার তো নির্বাচনের একটা ধারণাপত্র দিয়েছেন, তারা কবে ঠিক নির্বাচন দিতে চায়। এরপরেও আসলে এই নির্বাচন নিয়ে আমাদের এত মাঠ উত্তপ্ত করা কেন? ধন্যবাদ। আমি এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আপনাকে ছোট একটা গল্প শোনাই আর কি। জর্জ বুশ যখন ইরাক আক্রমণ করবে, তখন এটি গল্প যে জাতির উদ্দেশ্যে তিনি একটা ভাষণ দিলেন। ভাষণ দিয়ে বললেন যে আমাদের সেনারা আগামী জানুয়ারি মাসে ইরাক আক্রমণ করব, আমরা সেখানে 3 মাস থাকব এবং এই 3 মাসে আমরা 1 লক্ষ ইরাকিকে হত্যা করব এবং 3 মাস পরে আগামী মার্চ মাসে আমরা ফেরত আসব। আসার সময় ইরাক থেকে আমরা 15টা ছাগল ধরে নিয়ে আসব। ছাগল হচ্ছে ইরাকের জাতীয় পশু। তো এর পরদিন থেকে সমস্ত মিডিয়া, পুরো আমেরিকা জুড়ে আলোচনা শুরু হয়ে গেল 7টা ছাগল কেন আনা হবে, তো এই ছাগলগুলোর রং কি হবে, তো এই ছাগলের মাংস কি জবাই করে খাওয়া যাবে কিনা, তার এই জায়গা 1 লক্ষ মানুষকে যে হত্যা করা হবে, এই আলোচনাটা বাইরে চলে গেল। আমি এখনকার সময় দেখছি অনেক ইম্পর্টেন্ট ইস্যুকে খুব পরিকল্পিতভাবে আলোচনার বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। আজ থেকে 3 দিন আগে চাঁদপুরে 7 জন মানুষকে জবাই করে মেরে ফেলা হলো।
গত 2 দিন আপনি কোথাও আলোচনায় কি দেখেছেন যে এই 7 জনের যে হত্যাকাণ্ড নিয়ে যে গল্পটা এসেছে, একজন মানুষ সবাইকে ঘুমের ওষুধ খাইয়েছে, তারপরে সে প্রত্যেককে জবাই করেছে, পিটিয়ে মেরেছে, ইত্যাদি ইত্যাদি। আবার বলছে যে তারা দেখে ফেলেছিল, সেই কারণে একজন একজন করে মারা হয়েছে। তো একজনকে মারার পরে আর একজন দেখছে, তাকে মারছে। অর্থাৎ খুব পরিকল্পিত, মানে স্ক্রিপ্টটা যিনি লিখেছেন, আমি এই শব্দটাই ব্যবহার করি যে ঘটনাটার ভেতর থেকে কোনো কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। 7 জন মানুষকে একেবারে সারিবদ্ধভাবে প্রত্যেকের আলাদা আলাদা রুমে ছিল। চিন্তা করেন, ছেলেটা যদি সত্যিকার অর্থে কাউকে ঘুমের ওষুধ আপনি মিশিয়ে খাইয়ে দেন এবং সে 7 জন যদি ঘুমিয়ে যান, সেটা তো সম্ভব, এভাবেও তো ভাবতে পারেন। হ্যাঁ সম্ভব, কিন্তু আপনি যে ব্যাখ্যাটা দিচ্ছেন, একজন একজন করে আপনি কেন মারলেন? যে যারা ওরা দেখে ফেলেছিল, তো একজন দেখলো, দেখার পরে আপনি তাকে মারলেন, তারপরের জন দেখলো কিভাবে? সে তো ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছিল, তার তো পাশের জন দেখার কথা না। আপনি 7 জনকে সে খাবারের মধ্যে ওষুধ মিশিয়ে দিল, আমি মানলাম। অন্য কেউ, সবাই ওই খাবার খেয়েছে, ও খায়নি, এটি কেউ খেয়াল করেনি, আমি মানলাম সেটা। তারপরে একজনকে মারার পরে ওটি আরেকজন দেখে ফেলার কারণে তাকে মারলো। তো তার পাশের জন তো, এরা তো প্রত্যেকেই ঘুমের ওষুধ খেয়েছে, তো তারা দেখলো কিভাবে? প্রশ্নটা আসতে পারে। সবাই দেখেছে এরকম না, তাহলে আপনি পরপর করে 7 জনকে মেরে ফেললেন এবং এসে বলছেন। এরকমের অসংখ্য ঘটনা আছে। গতকালকে আমরা হঠাৎ করে দেখলাম যে নির্বাচন সংস্কার কমিশনের যিনি প্রধান, তিনি এসে বলে দিচ্ছেন যে আগামীতে ইভিএম থাকছে না। এই সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা কি কমিশনের আছে? এই কমিশনগুলো কতগুলো প্রস্তাব করবে, এই প্রস্তাবটা ইলেকশন কমিশন ইন্ট্রোডিউস করবে পলিটিক্যাল পার্টির সঙ্গে, স্টেক হোল্ডারদের সাথে কথা বলে, সরকারের সাথে কথা বলে। আপনি যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা সিদ্ধান্ত গ্রহণের কথা এসে জানিয়ে দিচ্ছে, পরিষ্কার করে বলে দিচ্ছে যে ইভিএম থাকবে না। তো ইভিএম থাকবে কি থাকবে না, এটি তো উনি প্রস্তাব করতে পারেন। এবং প্রত্যেকটা বিষয়ে আপনি বিতর্কটা তৈরি করছেন এই জায়গাটায়। হঠাৎ করে আপনি কেন এসে আপনাকে বলতে হচ্ছে যে 17 বছর বয়সের তাদেরকে আমি ভোটার লিস্টে ঢুকাবো? তো এই বিষয়গুলো কি আপনি পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে আলোচনা করেছেন? বলাটা কি অন্যায়? 17 বছর আপনি এটি একটা খুবই নীতি নির্ধারণী সিদ্ধান্ত, খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। কেন সিদ্ধান্ত? উনি তো সিদ্ধান্ত বলেননি, এটা একটা প্রস্তাব বলেছেন। এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ। যখন এই কাজটা আপনি করতে যাবেন, তখন আপনার পেরিফেরিটা অনেক বেড়ে যাবে। ভোটার তালিকা, এবং এটি ভোটার তালিকা করলেই হলো না, সেটি যাচাই বাছাই করা, আপত্তি দেওয়া, একটা সময়টা আপনার বেড়ে যাবে। তো এই মুহূর্তে আপনাকে তো এটা প্রয়োজন নেই। এই যে আপনি দেখছেন সচিবালয়, সরকারের যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোকে সরকার নিজের জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে পারছে না, শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারছে না। আমাদের এখানে সরকার সহযোগিতা করছেন না, এরকম সরকার রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে। যাদেরকে 15 বছর যারা ক্ষমতায় ছিল, তাদেরকে আপনি ক্ষমতা থেকে উচ্ছেদ করার পর তারা সকালবেলা আপনার জন্য ওই যশোর থেকে মিষ্টি এনে আপনার বাড়ি পাঠিয়ে দেবেন, এটা বিশ্বাস করার কোনো পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। আপনার পরিস্থিতি মোকাবেলা, সচিবালয় এই জায়গাটা পরিস্থিতি মোকাবেলা আপনি কেন করবেন না? আমি গত 2 দিন ধরে আলোচনা শুনছি। আমরা খুব পেছনের কথা দ্রুত ভুলে যাই। এই সচিবালয়ে আজ থেকে 2 বছর আগে রাতের বেলায় সচিবালয় বসতো। বিভিন্ন জায়গা থেকে বেকার যুবকদেরকে এনে সচিবের রুমে একজনকে সচিবের চেয়ারে বসানো হতো, তারপরে তার কাছ থেকে ভাইবা নেওয়া হতো, ভাইবা নেওয়ার পরে তাকে চাকরি দেওয়ার কথা বলে টাকা নেওয়া হতো আওয়ামী লীগের সময়। সেটি ধরা পড়েছে, কোনো শাস্তি হয়নি। অর্থাৎ সচিবালয় কেন্দ্রিক এই যে অন্যায়গুলো গত কয়েক মাস ধরে আমরা কি শুনছি? সন্ধ্যার পরে সমন্বয়করা সচিবালয়ের ভিতরে ঢোকে, কিভাবে, কেন ঢোকে? দল বেঁধে সচিবালয়ে যাচ্ছে, এবং সচিবালয়ের বাইরে যত দর্শনার্থী, ছাত্র নেতারা সারাদিন সচিবালয়ে কেন থাকবে? গত কয়েক মাস আগে সচিবালয়ে মিছিল করে 14 তলায় উঠে গেল শিক্ষার্থীরা, পরীক্ষা বাতিল করলো, তারপরেও আপনি এর সিকিউরিটি এনশিওর করতে পারলেন না কেন? আমি এই ঘটনা নিয়ে, হ্যাঁ এটি নাশকতা হতে পারে, এটা পরিকল্পিত দুর্নীতি ঢাকার জন্য একটা উদ্যোগ হতে পারে, কিন্তু আমি ধরব সরকারকে যে আপনি যারা দায়িত্বে আছেন তাদের কাঁধে গিয়ে দায়িত্ব গ্রহণ করেননি কেন? আপনি সমস্ত ঘটনা ঘটলেই আপনি ব্লেম দিয়ে দিচ্ছেন, আওয়ামী লীগ করেছে, এটি আওয়ামী লীগ করেছে, সেটি আওয়ামী লীগ করেছে। আরে ভাই, যারা ভাত রান্না করা ভাত খেলো না, ফেলে রেখে পাবলিকের ভয়ে পালিয়ে গেল, আপনি সমস্ত ব্যর্থতা তার উপর দিয়ে তাকে এস্টাবলিশ করছেন। এখানে আমরা একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে, আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ বিরতি থেকে ফিরে এসে আমরা আরো কথা শুনবো। দর্শক, RICL গণতন্ত্রে আমরা কথা বলছি নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা এবং সমসাময়িক রাজনীতির নানা বিষয় নিয়ে। আরো কথা বলবো একটা বিরতির পর, আশা করি সাথে থাকবেন।
দর্শক বিরতির পর আবারও স্বাগত আরআইসিএল জনতন্ত্র গণতন্ত্রের সাথে আছি বাবু কামরুজ্জামান। আমরা কথা বলছি নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা এবং সমসাময়িক রাজনীতির নানা বিষয় নিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে তিনজন অতিথি রয়েছেন। আমরা পেয়েছি আমাদের ডান দিকে শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি ছাত্র ইউনিয়ন এবং সিপিবি নেতা। সাথে আছেন আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি। আরও একবার স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে এইমাত্র যুক্ত হয়েছেন এই মুহূর্তে আমরা পেয়েছি মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইসলামী আন্দোলন। স্বাগত জানাচ্ছি মাওলানা গাজী আতাউর রহমান আপনাকেও। আমরা ট্রাফিকের কারণে আসতে দেরি হয়েছে, আপনি বলছিলেন আমাদেরকে বিরতির সময়, তারপরও শেষ পর্যন্ত আপনাকে যেহেতু পেয়েছি শুরুতেই আমরা আসলে আজকে যে কথাগুলো বলছিলাম মোটা দাগে যদি একটু বলি যে নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা, নির্বাচন এবং সংস্কার দুটো পাশাপাশি। একদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমরা দেখেছি তিনি বলেছেন দ্রুত আসলে নির্বাচন দেওয়ার কথা জানিয়েছেন, দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয় সেই কথাও তিনি বলেছেন, আজকেও বলেছেন তিনি। আপনার কাছে যে প্রশ্নটি করা মাওলানা গাজী আতাউর রহমান, যে মোটা দাগে আমরা যেহেতু আমরা বলছিলাম যে একটা পরিবর্তিত পরিস্থিতিতে একটা সুযোগ তৈরি হয়েছে সংস্কারের, যেহেতু বাংলাদেশের মানুষ আসলে গণতন্ত্রের প্রকৃত যে সুফল প্রতিফলন সেটা আসলে মানুষ পাননি। আমরা গণতন্ত্রের নামে দেখেছি গত 15 বছর বিশেষ করে সেটি লক্ষ্য করেছি, মানুষ আসলে প্রতিনিয়ত বঞ্চিত হয়েছেন, প্রতারণার শিকার হয়েছেন। আপনি মনে করেন কিনা যে আসলে আমাদের এই সময়টা একটু সংস্কারের জন্য সরকারকে সময় দেওয়ার, সহযোগিতা করার সেই সুযোগটা আসলে থাকা উচিত? পরোক্ষভাবে আমরা যদিও দেখছি রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য বারবার আসলে তাগাদা দিচ্ছেন। ধন্যবাদ নিউজ 24 আজকের এই অনুষ্ঠানের যে সঞ্চালক, পাশাপাশি নিউজ 24-এর আজকের দর্শক শ্রোতা সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে। আজকে আমার সহ আলোচক যারা রয়েছেন, সম্মানিত দুইজন আলোচক রয়েছেন, তাদের প্রতিও শ্রদ্ধা। যেই বিষয়টি আজকে এখানে আলোচ্য বিষয় যে নির্বাচন সংস্কার, আজকে একটি জাতীয় সংলাপও হয়েছিল, সেখানেও আমার যাওয়ার সুযোগ হয়েছিল। তো নির্বাচনের প্রশ্নে তো কারো দ্বিমত নেই, নির্বাচন তো হতেই হবে নিশ্চয়ই। বাকি কেউ কেউ খুব তড়িঘড়ি করে একটা নির্বাচন চাচ্ছেন, আর বাকি এখানে অন্যরা চাচ্ছেন প্রয়োজনীয় সংস্কার। বিগত 53 বছর রাষ্ট্র যেভাবে চলেছে সেভাবে যাতে আবার আর না চলে, এবং যেভাবে নির্বাচিত সরকারগুলো জনগণের উপর নির্যাতন চালিয়েছে, দেশের সম্পদ লুটপাট করেছে, মানুষের অধিকার হরণ করে নিয়েছে, এটা যাতে সামনে না হয়। 1971-এ মুক্তিযুদ্ধ হয়েছিল যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের যেই উদ্দেশ্য নিয়ে, যে লক্ষ্যকে সামনে নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধ পরবর্তী মানুষ দেখেছে যে দেশটা আসলে সেভাবে নেই। যেই উদ্দেশ্য নিয়ে মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আসলে পরবর্তী যারা ক্ষমতা এসেছে তারা আসলে মানুষের সাথে প্রতারণা করেছে, একরকমের মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেছে। আর পরবর্তীতে দেখা গেল যে তারা তাদের পরিণতি একবার ভোগ করেছে, কিন্তু সেখান থেকে তারা শিক্ষা গ্রহণ করে নাই। তারপরে বারবার রাষ্ট্রের ক্ষমতা পরিবর্তন হয়েছে, বিভিন্ন নির্বাচিত সরকারও এসেছে, তারা এসেও ঠিক অনির্বাচিত সরকার আর নির্বাচিত সরকারের মধ্যে মানুষ তফাৎ তেমন একটা পায় নাই। মানে সেখানে দুর্নীতির ক্ষেত্রে, মানুষের অধিকার হরণের ক্ষেত্রে প্রায় কাছাকাছি ছিল। তো যে কারণে আজ এখানে 90-এর অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থান পরবর্তী কিছুটা পরিবর্তন হয়েছিল, কিন্তু দেখা গেল যে মোটা দাগে দুর্নীতি জায়গায় থেকেছে, চাঁদাবাজি হয়েছে, মানুষের বিভিন্ন অধিকার হরণ হয়েছে, বৈষম্য হয়েছে, বৈষম্য বিভিন্ন সমাজের বিভিন্ন অঙ্গে বৈষম্য হয়েছে, শ্রেণী বৈষম্য ছিল। তো যাই হোক, পরবর্তীতে এই যে 24-এর যে বিপ্লবটা, জুলাই বিপ্লব যেটা, সেটা হয়েছে কেন, এটা আমাদেরকে দেখতে হবে। শুধু কি একটি নির্বাচনের জন্যে, শুধু একটি ভোটের জন্যে? যারা রক্ত দিয়েছে, এই যে হাজার প্রাণ এখানে বিসর্জন দিল, এটা কেন? এখানে আমাকে আসতে হবে, আপনাকে আসতে হবে। এন্টায়ার একটা ফ্যাসিবাদ সিস্টেমের বিরুদ্ধে, একটা সিস্টেমের বিরুদ্ধে আমাদের সন্তানদের, আমাদের ছাত্রছাত্রীদের, তাদের দেয়াল লেখনগুলো আপনি পড়েন, তাহলে বুঝবেন আসলে তারা কি চেয়েছিল। তারা দেশটাকে মেরামত করতে চেয়েছে, দেশটাকে পুনর্গঠন করতে চেয়েছে। তা
তা এখন আপনি কি মনে করেন একটা নির্বাচন ভালো নির্বাচন হয়ে গেলে সেটা হয়ে যাবে? হ্যাঁ, রহমতুল্লাহ ভাইয়েরা হয়তো বলতে পারেন যে আমরা তো সংস্কার প্রস্তাব দিয়েছি, আমরা ক্ষমতায় গিয়ে সংস্কার করব। আর রহমতুল্লাহ ভাই ওনারা কি নিশ্চয়তা দিতে পারেন তারাই ক্ষমতায় যাবেন? এটা এই নিশ্চয়তাটা ওনারা দেন কি করে? সেটা তো তারা দিচ্ছেন। তাহলে ওনারা 31 দফা সংস্কার দিয়েছেন, আমরা ক্ষমতায় গেলে সংস্কার করব, তো এটা বলাটাও তো এক ধরনের ঔদ্ধত্য। আপনার কিভাবে নিশ্চিত হলেন যে আপনার ক্ষমতায় যাবেন, ক্ষমতায় গিয়ে 31 দফা সংস্কার প্রস্তাব আপনারা বাস্তবায়ন করবেন? আপনার ক্ষমতা নাও যেতে পারেন, এটাই তো গণতন্ত্রের সিস্টেম। নিশ্চয়ই সেটা তো চর্চা। হ্যাঁ, এখন ঘটনা হলো আমি যদি ক্ষমতায় যাই বা অন্য কেউ যদি ক্ষমতায় যায়, বা আপনারা যাচ্ছেন আওয়ামী লীগ ক্ষমতায় নির্বাচনে আসুক, তা আওয়ামী লীগ যদি আবার চলে যায়, নির্বাচন আসা মানে কি? সে তো পসিবিলিটি থাকে, সেও ক্ষমতায় আসতে পারে। নির্বাচনে অংশ নিলে যে কারণে যদি যায় তাহলে কি হবে? এখন আপনারা বলছেন যে অনির্বাচিত সরকারের কি ম্যান্ডেট আছে যে তারা সংস্কার করবে? হ্যাঁ, ম্যান্ডেট মানে কি? জনগণ তাদেরকে বসিয়েছে, তারা তো ইচ্ছা করে বসে নাই। হ্যাঁ, এখন একটা প্রশ্ন আসে, অনেকেই বলে যে তারা বিপ্লবী সরকার কেন গঠন করলো না, অনেক রাজনৈতিক দল এসব কথা বলে, অথচ তারাই আগে বঙ্গভবনে গেছে। ডক্টর ইউনূস তো বঙ্গভবনে গেছে 3 দিন পরে, কিন্তু তার আগে তো রাজনীতিবিদরা সেই ক্যান্টনমেন্টে সেনাপ্রধানের সেখানে গেছে, বঙ্গভবনে গেছে। যারা সেখানে গেছে তারাই আবার বলছে যে কেন শহীদ মিনারে যাওয়া হলো না, কেন এই প্রেসিডেন্টের কাছে শপথ নেওয়া হলো, এই জাতীয় কথা। আমার কথা হলো এই মুহূর্তে এই দ্বিধা বিভক্তি কেন? দেশ পুনর্গঠনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা অনেক ধন্যবাদ, অনেক চমৎকার বিষয় আপনি তুলে ধরেছেন। মাওলানা গাজী আতাউর রহমান, আপনার কাছে আবারও আসবো। আমরা আবু নাসির মাহমুদ রহমতুল্লাহ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বিএনপি আমাদের সাথে রয়েছেন। আবু নাসির রহমতুল্লাহ, আপনার কাছে আসলে এই বিষয় নিয়ে একটু যদি প্রতিক্রিয়ায় কিছু বলেন। মাওলানা গাজী আতাউর রহমান যে কথাগুলো বলছিলেন নির্বাচনে অংশগ্রহণ। ধন্যবাদ। আতাউর ভাই পরে এসেছেন, আমি কিন্তু এই বিষয়টা একটু বলেছিলাম। সেটা হচ্ছে যে আপনি এই দেশ যতদিন আছে, দেশের মানুষ যতদিন আছে, সময়ের প্রেক্ষাপটে সংস্কার হতেই হবে। সংস্কারটা চলমান প্রক্রিয়া। এখন সংস্কারটা আপনি যে করবেন, প্রত্যেকবার যখন জাতীয় নির্বাচন আসে, সকল দল যখন পার্টিসিপেট করে, তখন কিন্তু তাদের ম্যানিফেস্টো, তাদের নির্বাচনে ইশতেহার কর্মপন্থা জাতির উদ্দেশ্যে তুলে ধরেন। জনগণ কিন্তু বিবেচনা করে যে এই কর্মপন্থা বা ম্যানিফেস্টো, তাদের যে রূপরেখা, এই রূপরেখা অনুযায়ী কাদেরকে তারা পছন্দ করবেন সেটা তাদেরকে ভোট দেন। সেটা যে কোনো দলই হতে পারে। তো কেউ কেউ যদি মনে করেন যে ওনারা তাড়াহুড়া করছেন নির্বাচনের জন্য, ওনারা ক্ষমতায় যাবেন সেই কারণে, আপনার মনে আছে জনাব তারেক রহমান সাহেব গত কয়েক বছর যাবৎ যেই বক্তব্যগুলি দিয়েছেন, যে সেটা হচ্ছে যে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, এবং স্পষ্ট করে বলেছেন যে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনি আমার গণতান্ত্রিক আন্দোলনকে সহায়তা করেন। জনগণের কাছে আহ্বান জানিয়েছেন, আপনি যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন। বিএনপিকে ভোট দেওয়ার জন্য কিন্তু ভোটের অধিকার প্রতিষ্ঠা করার কথা বলা হয়নি। আপনি যাকে ইচ্ছা ভোট দেবেন। এখন আপনি সংস্কারের কথা বলছেন, সংস্কার তো হতেই পারে, কিন্তু এই যে এখন বলা হচ্ছে যে নির্বাচন এবং সংস্কার দুটো একসাথে চলা, এইটা আমাদের দেশের ইতিহাস কিন্তু প্রমাণ করে যে সবকিছু ভালো একসাথে হয় না। জি নিশ্চয়ই, কিন্তু এখন একটা নতুন ইতিহাস হলো আমাদের আসলে জুলাইয়ে যে ইতিহাস না, এই যে বলা হচ্ছে যে এই যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানে রক্ত দিয়েছে শুধু একটি নির্বাচনের জন্য। হ্যাঁ, একটি নির্বাচনের জন্য, অর্থাৎ আমার অধিকার, আমার নাগরিক অধিকার গত 15 বছর ভুলণ্ডিত করা হয়েছে। আমার ভোটের অধিকার থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে। আমি আমার পছন্দ মতো ভোট দিয়ে রাষ্ট্র সরকার যদি ধরেন 3 মাসের মধ্যে ভোট হয়ে নির্বাচিত সরকার চলে আসে, তাহলে কি বাংলাদেশ বদলে যাবে মনে করেন? আমি যদি পাল্টা প্রশ্ন করি যে আপনি কতগুলো জিনিস আমি মাথার উপর দিয়ে আপনি বললেন যে যাও এবার তোমরা রাষ্ট্র পরিচালনা করো, তাতে কি একই অবস্থা তো অন্তর্বর্তী সরকারেরও হয়েছে। তারা 15 বছরের জঞ্জাল তো তাদেরকে সরানোর জন্য সুযোগটা দিতে হবে। যে আমাদের ছেলেপেলেরা যে সমস্ত বক্তব্য রাখে মাঝে মাঝে, এই ছেলেপেলেরা বলেছিল আমরা কিন্তু শুধুমাত্র কোটা সংস্কার করেই আমরা ঘরে ফিরে যাব, আমাদের কোনো রাজনৈতিক কোনো চিন্তা নেই, সরকারের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই, সরকার পতন আমাদের কোনো কাজ না। এই কথাগুলো কিন্তু তারা বলেছিল। তাহলে হঠাৎ করে তাদের রাষ্ট্রের প্রতি এত দায়বদ্ধতা কোত্থেকে জন্ম নিল? আমি সেই বিতর্কে যেতে চাই না। এই বিতর্কটার অবসান হবে এইখানে, সেটা হচ্ছে যে আপনি
সংস্কার করতেই হবে। সংস্কারের জন্য আপনি জাতির কাছে যেতে হবে। জনগণ হচ্ছে সংস্কার কোনটা গ্রহণ করবে কি করবে না। 31 দফার সংস্কার বিএনপি ঘোষণা করেছে, আরও রাজনৈতিক দল আছে তারাও ঘোষণা করবে। সেটার আলোকে কিন্তু জনগণ কাকে ভোট দেবেন, কোন সংস্কারকে পছন্দ করবে, কারা সংস্কার বাস্তবায়ন করার যোগ্যতা রাখে, কারা কমিটমেন্ট পূরণ করে, সেই বিষয়টা কিন্তু জনগণ সিদ্ধান্ত নেবে। আরেকটি বিষয় বেলায়েত ভাই বলার চেষ্টা করেছেন, সেটি হচ্ছে যে নির্বাচিত সরকার এবং অনির্বাচিত সরকারের মধ্যে কোনো পার্থক্য উনি বুঝতে সেটা বলেননি যে পার্থক্য নেই, সেটা পার্থক্য খুব একটা নাই বলেছেন, আমি যতটুকু বুঝি। তো নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের মধ্যে মানে সম্মিলিত সমর্থনের মধ্যে দিয়ে সরকার এসেছে, সেটা মানে পার্থক্য নাই বলতে এটাই তো বড় পার্থক্য। একটা নির্বাচিত সরকার, একটা অনির্বাচিত সরকার, একটার ম্যান্ডেট আছে আর একটার ম্যান্ডেট নাই, এটাই হচ্ছে সবচেয়ে বড় পার্থক্য। জনগণের নির্বাচিত সরকার তিনি যদি ভুল করেন পরবর্তীতে জনগণ তার বিচার করবেন। জনগণের কাছে ওয়াদা দিয়ে কেউ যদি ওয়াদা পূরণ না করেন সেটার বিচার জনগণই করবে। সেটা কোনো রাস্তা থেকে এসে বা কোথা থেকে এসে কত সুশীল বা এই অনির্বাচিত সরকারকেও তো জনগণই বসালো নাকি, সেটা তো বলবেন। আপনি তো বারবার বলেছেন যে প্রেক্ষাপটে একটা অস্বাভাবিক সরকার, নামটাই তো অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তী এই যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট আপনার কি পার্মানেন্ট কোনো কিছু করার ক্ষমতা না, পার্মানেন্ট কোনো কিছু তাহলে আপনি অন্তর্বর্তীর মধ্যে যে সমস্ত দায়িত্ব আছে এই দায়িত্বগুলোকে আপনার সুনির্দিষ্ট করতে হবে। মানুষকে যেটা চায়, মানুষ বলতে আমাদের একটা অভ্যাস আছে, আমি যেটা মনে করি ওইটাই মানুষ চায়, উনি যেটা মনে করেন ওইটাই জনগণ চায়। কিন্তু পারসেপশন হচ্ছে নির্বাচিত সরকার ছাড়া আপনি কোন রকমের কোনো কিছুই যদি চাপিয়ে দিতে চান সেটাও ফ্যাসিবাদের লক্ষণ। আমরা বিরতিতে যাওয়ার সময় হচ্ছে, শরীফুজ্জামান শরীফ 1 মিনিটে যদি একটু যুক্ত করেন আপনি এই আলোচনার সাথে। ঠিক 1 মিনিটের মধ্যে যুক্ত করব। প্রথমত 3 মাসের মধ্যে নির্বাচন কোনো রাজনৈতিক দল চায়নি। দ্বিতীয়ত এখানে এমন কতগুলো অপ্রাসঙ্গিক আলোচনা এই সরকারের সময়ে হাতে নেওয়া হয়েছে যেগুলো কোনো প্রয়োজন ছিল না। রাজনৈতিক দলগুলো সরকারকে যতটুকু সহযোগিতা করছে, বাংলাদেশের ইতিহাসে কখনোই এরকমের একটা সরকারকে কেউ সহযোগিতা করেনি। এখান থেকে যদি কোনো দ্বন্দ্ব তৈরি হয় তাহলে সেটি তৈরি হয়েছে সরকারের গাফিলতির কারণে, তাদের ভিন্ন এজেন্ডার কারণে। এই যে ভাই যেটি বললেন, এখন যে নতুন রাজনৈতিক দল গঠনের যে প্রক্রিয়া শুরু হয়েছে, এই নতুন রাজনৈতিক দল কি আপনার গণ অভ্যুত্থানের এজেন্ডার মধ্যে ছিল যে সমন্বয়করা নতুন রাজনৈতিক দল করবে? ছিল না। তারা রাজনৈতিক দল করতে পারে উদ্ভূত পরিস্থিতি, কিন্তু আপনি যখন বারবার বলছেন যে আমরা তরুণদের প্রতিনিধি, অন্য যে দলগুলো আছে তারাই হচ্ছে তরুণদের বাইরে, নির্বাচনে আসতে পারে এরকম কথা যখন বলছে তখন তরুণরা আসতে ক্ষতি কোথায়? আমি কোন নির্বাচনে আসতে পারে, আমি কোনো ক্ষতি দেখছি না। রাজনৈতিক দল যে কেউ রাজনীতি করতে পারে, কিন্তু আপনি কেন বলছেন যে দেশের সমস্ত তরুণরা আপনার সঙ্গে আছে? অন্য যারা আছে সব বুড়া লোকজন, অন্য দলগুলোতে কোনো তরুণরা নাই, আপনি একমাত্র তরুণদের রিপ্রেজেন্ট করেন। এটা হচ্ছে ওই যে শেখ হাসিনা যেটি বলতো যে আমার সাথে যারা আছে তারাই হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের, এর বাইরে সব হচ্ছে রাজাকার। নিশ্চয়ই আমাদের ফ্যাসিবাদী চিন্তার বহিঃপ্রকাশ আমি দেখছি এই তরুণ নেতৃত্বের মধ্যে। যে আমরা আসবো আবার আপনার কাছে শরীফুজ্জামান শরীফ। আমরা আরেকটা বিরতি নেবার সময় হয়েছে। দর্শক, আরআইসিএল জনতন্ত্র গণতন্ত্রে আমরা আলোচনা করছি। 3 জন আলোচক আমাদের সাথে রয়েছে। নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা নিয়ে আমরা কথা বলছি, রাজনীতির আরও নানা বিষয় নিয়ে হচ্ছে। আরেকটা ছোট্ট বিরতি নিব, আশা করি সাথে থাকবো। দর্শক, আরও একবার স্বাগত। আরআইসিএল জনতন্ত্র গণতন্ত্রে কথা বলছি নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা এবং সমসাময়িক রাজনীতি নিয়ে। আমাদের সঙ্গে 3 জন অতিথি রয়েছেন। আমরা একেবারে শেষ পর্যায়ে রয়েছে, আপনাদের কাছে ছোট ছোট করে মন্তব্য নিতে চাই। শরীফুজ্জামান শরীফ, সবার আগে আপনার কাছে এই কারণে আসতে চাই, আপনি বিরতির আগে বলছিলেন যে এই তরুণরাই শুধুমাত্র ডক্টর ইউনূসের, এবং এই চিন্তাটাকে আপনি বলছিলেন যে এই ধরনের চিন্তাটা এক ধরনের ফ্যাসিবাদী, অথচ এই তরুণরাই শেখ হাসিনাকে হটালো, যেটি রাজনীতিবিদরা এতদিন করতে পারেনি। এই তরুণরাই আসলে আরেকটা নতুন বাংলাদেশের জন্ম দিল। সেটাকে কিভাবে আসলে এটি বলতে পারেন আপনি, ভাবনাটাকে? প্রথম জায়গাটা হচ্ছে তরুণরা শেখ হাসিনাকে হটালো, তার পেছনে রাজনৈতিক শক্তি ছিল না, কিন্তু এই চিন্তাটাকে প্রথম দিন পর্যন্ত তরুণদের গণ অভ্যুত্থান শেষ হয়ে যাওয়ার পরে এই আলোচনাটা এসেছে, তোমরা না আমরা। আমি এখন পর্যন্ত মনে করি আমরা সবাই মিলে। এই যে গণ অভ্যুত্থানে কারা শেখ হাসিনাকে হটিয়েছে, এটিকে আপনি যখন বিভক্ত করছেন,
প্রশ্ন তুলছেন। না, আপনি তো বললেন চিন্তাটাকে যখন আপনি এরকম একটা চিন্তার জায়গাটায় প্রশ্ন তুললেন, আপনার ওই প্রশ্নটা আসবো। আপনি এটাকে যখন বিভক্ত করছেন তখন এই প্রশ্ন তুলেও আপনি বিভক্ত করছেন যে তরুণরা আমাদের সঙ্গে আছে এবং আপনাদের সঙ্গে বয়স্ক লোকজন আপনারা আমাদের সেন্টিমেন্ট ধরতে পারছেন না। নো, বিএনপির সঙ্গে কি তরুণরা নাই? অন্য রাজনৈতিক দলগুলোর সাথে তরুণরা নাই? না, কিন্তু সমস্ত তরুণরা ছিল এই লিডারশিপে একটা নতুন রাজনৈতিক দল গঠন করার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটায় তরুণরা আছে। তরুণদের একটা বিরাট অংশ একটা নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। আপনি যখন সেখান থেকে এসে এই কথাটা বলছেন তখন আমি অভিযুক্ত করব আপনাকে যে আপনি এই যে গণ-অভ্যুত্থানের যে আমরা, সে আমরাকে আপনি বিভক্ত। আচ্ছা, সেটা যেন না হয়। নিশ্চয়ই আমরা আপনার কথা বুঝতে পেরেছি। আমরা আবু নাসের মাহমুদ রহমতুল্লাহ আপনার কাছে শেষ মন্তব্য নিতে চাই। মোটা দাগে আমরা নির্বাচনের জন্য সরকার ধারণাও দিয়েছেন, এরপরও আসলে চাপ তৈরি করার কি প্রয়োজন আদৌ আছে কিনা? দেখুন, নির্বাচনের জন্য কোনো চাপ নেই, কিন্তু আচ্ছা, নির্বাচনে একটা রোড ম্যাপ চাওয়া হয়েছে, কোনো ধারণা চাওয়া হয়নি। ওনারা একটা ধারণা দিয়েছেন, তারা একটা সময় বলেছেন যে না, সময় ওনারা বলেননি, একটা ধারণা দিয়েছেন। ধারণার জন্য কিন্তু কেউ চায়নি, একটা রোড ম্যাপ চেয়েছেন। আপনি যখন সুনির্দিষ্ট একটা রোড ম্যাপ চেয়েছি। দ্বিতীয়ত, এই তরুণদের সঙ্গে আমাদের আসলে তো আমরা সবাই এক। এই বিভাজনটা মনে হয় পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করবে। এখানে বিভাজনের কোনো সুযোগ নেই। তবে যেসব তরুণদের এখন আলোচনা আমরা দেখি, তাদেরকে কিন্তু আমরা গভীর রাতে আইনমন্ত্রীর বাসভবনে আলোচনা শেষে এসে একটা সমঝোতার কথা বলার কথা আমরা কিন্তু দেখেছি। সেই তরুণদেরকে সঠিক পথে কারা নিয়ে এসেছে সেটা কিন্তু তরুণরাও ভালোভাবে জানেন। আর এই তরুণরা কিন্তু নতুন করে জন্মগ্রহণ করায়। এই তরুণদেরকে কিন্তু আমাদের সন্তান, আমরা লেখাপড়া করিয়েছি, বাপের টাকায় লেখাপড়া করছে, বাপের ছায়া বড় হচ্ছে, বাপের নির্দেশনা পেয়েই কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের মগজ তৈরি হয়েছে। অতএব এই বিভাজনটা আমাদের জন্য সবচেয়ে বড় ক্ষতিকর। আমরা সকলেই একটি সুষ্ঠু দেশ, একটা সামগ্রিকভাবে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ, কিন্তু সেটা জনগণের সমর্থন নিয়ে। নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ সংক্ষেপে বলার জন্য। আমরা শেষ মন্তব্য মাওলানা গাজী আতাউর রহমান আপনার কাছেও নিতে চাই। যে কথাগুলো বলছিলেন যে আমরা আসলে মানুষকে স্বস্তি দিতে চাই, সংস্কারও চাই, নির্বাচনও চাই। না, একটা প্রত্যেকটা রাজনৈতিক দলই টার্গেট থাকে নির্বাচন। অতএব নির্বাচন সকল রাজনৈতিক দলই চায়, কিন্তু ঘটনা হলো নির্বাচনের পরে কি হবে? এখন যা হচ্ছে তাই হবে। এখন তো আমরা দেখছি যে একটা দল শুধুমাত্র চাঁদাবাজির হাত বদল হয়েছে। আগে একটা দল ছিল, এখন আরেকটা দল। তাহলে নির্বাচনের পরে কি কোনো গুণগত পরিবর্তন হবে? আমরা তো চাই রাজনীতির গুণগত পরিবর্তন হোক, একটা ক্রেডিবল নির্বাচন হোক। নির্বাচনের পরবর্তীতে যাতে কর্তৃত্ববাদী শাসন না থাকে, একটা দল সকল ক্ষমতাকে কুক্ষিগত না করতে পারে, গোটা জনগোষ্ঠীকে জিম্মি করে রাখতে না পারে, এবং যেভাবে মানুষ আজকে চাঁদাবাজদের কাছে অসহায়, আজকে দুর্নীতি, এখানে ভালো নির্বাচনের পরও এখানে বলতে পারেন 1991 ভালো নির্বাচন হয়েছে, কিন্তু ভালো নির্বাচনের পরে কি হয়েছে? দেশে কি দুর্নীতি হয় নাই? দুর্নীতি কি কম হয়েছে? নিশ্চয়ই না। 91 পরেই তো 2000 কি বলে সালের আগেই তো দুর্নীতিতে দেশ চ্যাম্পিয়ন হয়েছে। তাহলে এখানে আমাদের নির্বাচন চাই, কিন্তু দেশকে আগের 53 বছর দেশ যেভাবে চলেছে এটা আমরা চাই না। আর একটা বিএনপি, এখানে রহমতুল্লাহ ভাই আছেন, আমার মনে হয় বিএনপির তৃণমূলে কোনো চেইন অফ কমান্ড নেই। তাদের নীতি নির্ধারণী মহল আমরা দেখছি অনেক ভালো ভালো কথা বলেন, ভালো নির্দেশনা দেন, কিন্তু চাঁদাবাজি কমছে না, আধিপত্যবাদী বিভিন্ন রকম দখলদারি কমছে না, এবং নিজেরা তারা মারামারি করে, আধিপত্যকে কেন্দ্র করে, চাঁদাবাজিকে কেন্দ্র করে নিজেরা সেখানে আহত হচ্ছে, নিহত হচ্ছে। এটা একটা রাজনৈতিক দল, এমন একটা রাজনৈতিক দল দেশ শাসনের জন্য যায়, তাহলে এটা আমাদের জন্য স্বস্তির। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের তিনজনকে আজকের এই আলোচনায় সময় দেওয়ার জন্য। দর্শক, আড়াইসিয়ার জনতন্ত্র গণতন্ত্র আজকের মতো আমরা শেষ করবো। আগামীকাল আবার নতুন অতিথিদের নিয়ে, নতুন বিষয় নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকুন, শুভরাত্রি।